আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ২১শে রাতে ভারত বাংলাদেশের টান উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি তিনি বাংলাদেশে এসেছেন একদিনের সফরে। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, বৈঠক করেছেন আরও বিভিন্ন পর্যায়ে। সেই জায়গা থেকে তিনি যে মেসেজটা দিয়েছেন যে দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। আসলে এটি শুধুমাত্র কি কূটনৈতিক ভাষা, নাকি সত্যি সত্যি ভারতের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটছে? আমরা ভারত বাংলাদেশের যে বরফ তা আসলেই গলবে কিনা সে বিষয়ে আলোচনা করব। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১শে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওবায়দুল হক। নাসিম ফেরদৌস, বিক্রম মিস্ত্রি এসেছেন, কথা বলেছেন এবং এটি ৫ আগস্টের পরে দুই সরকারের শীর্ষ পর্যায়ের কোনো বৈঠক। আপনি কি আশা করছেন বরফ গলবে? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। এইটা শীর্ষ পর্যায়ে প্রথম বৈঠক, কিন্তু এই বৈঠকটা আগে থেকেই মোটামুটি নির্ধারিত ছিল এবং সেটা যে ভারত সেই এটা রেখেছে, কমিটমেন্টটা রেখেছে, এটা একটা ভালো শুরু। তো সুতরাং এখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে ওনার যে বক্তব্য যে সম্প্রসারিত হবে বা ভালো সম্পর্ক গড়ে তুলতে চান এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারত করতে চায়, সেইটাতে বিশ্বাস করতে চাই। এবং সেটা যদি বিশ্বাস করি তাহলে তো বরফ গলবে কি না, কিন্তু বরফে কিছু পানি আসবে। বরফে কিছু পানি আসুক, আমরাও চাই, যেহেতু বাংলাদেশ মরুভূমি হয়ে যাচ্ছে, কিছুটা পানি আসুক। কিন্তু তিনি একথাও বলেছেন যেটিকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে ভারতের পক্ষ থেকে, হিন্দু কার্ড, যেটি সংখ্যালঘু নির্যাতনকে অজুহাত হিসেবে দাঁড় করানো হচ্ছে। তিনি বলেছেন যে আমি সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি। এখন ভারতের বিভিন্ন মিডিয়াতে, ট্র্যাডিশনাল নন ট্র্যাডিশনাল মিডিয়াতে যেভাবে অপপ্রচার চলছে, গুজব ছড়ানো হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের, লাশের পর লাশ ঢাকা শহর ছেয়ে গেছে হিন্দু মানুষদের, তার মানে আমরা কি ধরে নেব যে বিক্রম মিস্রি যে কথাটি বলেছেন সংখ্যালঘু নিয়ে উদ্বেগ জানিয়েছি, তার মানে তারা তো জানে আসলে বাস্তবতা এখানে কতখানি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বা আসলে রিয়েল ফ্যাক্টরটা কি, তারপরেও তিনি উদ্বেগ জানিয়েছেন। এই উদ্বেগের ভাষাটা কি আমরা, মানে তারা কি ইচ্ছাকৃতভাবে এটা জিয়ে রাখছে? এখানে দুটো জিনিস আছে ডিপ্লোম্যাটিক ইয়েতে। একটা তো হলো যে উদ্বেগ তাকে আসলে জানাতেই হবে, যদি তার মধ্যে এক বিন্দুও যদি সত্যতা থাকে যেটা প্রচার হচ্ছে তার মধ্যে। তো আমরা জানি যে কিছু তো সবসময় আমরা দেখি যে রাজনৈতিক দলগুলো ব্যবহার করে হিন্দুদেরকে। হ্যাঁ, সংখ্যালঘুরা আছে, সংখ্যালঘুদের সাথে দ্বন্দ্ব তো আমাদের মুসলমানদের মধ্যে অনেক মারামারি কাটাকাটি, সেটা তো জুলাই আগস্ট জুড়ে আমরা দেখলাম। আমরাই আমাদেরকে মারলাম, মেরে একেবারে দেশকেই, সারা দেশকে একেবারে রক্তাক্ত করে ফেলেছি। আগেও হয়েছে, ৭১-এও হয়েছে, তার পরবর্তীতেও হয়েছে। তো সেটার জন্য আমরাই উদ্বেগ জানাই যে এরকম ঘটনাগুলো ঘটে গেল। তো সেখানে উনি যদি সংখ্যালঘুদের কথা উদ্বেগ জানান, সেটা ঠিক আছে। ভাষাটা কি ছিল যেহেতু জানি না, কতখানি উদ্বেগের মাত্রা কি ছিল। সংখ্যালঘুদের নিরাপত্তা এবং কল্যাণের সঙ্গে সম্পর্কিত আমাদের উদ্বেগগুলো জানিয়েছি, তার মানে তারা কি তাদের জায়গাতে স্ট্যান্ড আছে, যেহেতু আগে যেসব অপপ্রচার করে আসছিল? না, কিন্তু অপপ্রচার তো সরকার সার্চ করে নাই, অপপ্রচারটা মিডিয়াগুলো করেছে এবং সেখানে সরকারি মিডিয়াও হয়তো করে থাকতে পারে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তো উদ্বেগ জানিয়েছে, তাদের যে বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছে সে বিষয়ে তারা কোনো কথা বলেনি, বরঞ্চ তাদের মাধ্যমেই বরং সরকার উৎসাহিত হচ্ছে। এবং সরকারের প্রতিনিধি আমরা না বললেও বিজেপির যে সরকার নরেন্দ্র মোদীর, সেই বিজেপির যিনি পশ্চিমবঙ্গে লিড করেন শুভেন্দু অধিকারী, তিনি তো একেবারে ঝড় বয়ে দিচ্ছেন। তাহলে কি আমরা বলতে পারি না যে সরকারের ছত্রছায়ায় এগুলো হচ্ছে, মানে ভারত সরকারের ছত্রছায়ায়? দুটো জিনিসকে একটু আলাদা করার দরকার আছে বলে মনে করি। একটা হলো যে তারা এটা যেটা করছে, এটা তাদের নিজস্ব রাজনৈতিক মেরুকরণের কারণে হচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে যেরকম একেবারে দুই দল, বিজেপি জিতে পুরাটা শাসন ব্যবস্থা তাদের হাতে নিতে চায়, আর মমতা ব্যানার্জি তো আছেনই, থাকবেন। সুতরাং ওখানে তারা এক ধরনের একটা যুদ্ধের মধ্যে আছে, তাদের নিজস্ব যুদ্ধের মধ্যে আছে। সেখানে তারা বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠের এই কার্ডটা প্লে করলে যদি তারা লাভবান হয়, যদি বিজেপি এটার থেকে কোনো ভোট ব্যাংক তৈরি করতে পারে, বাড়াতে পারে, হ্যাঁ, যদি বড় ধরনের একটা উদ্বেগ তৈরি করতে পারে,
তাহলে তারা এটাকে ব্যবহার করবে। কিন্তু আমাদের সাথে সম্পর্কে, বাংলাদেশের সাথে সম্পর্কে ওই উদ্বেগের একটা মাত্রা থাকতে হবে। উদ্বেগ থাকতে পারে, 2-4টা যে ঘটনা ঘটে নেই সেটা তো আমরা অস্বীকার করি নাই, সুতরাং সেই উদ্বেগের মাত্রাটা ওই পরিমাণই থাকতে হবে। এবং এটা ন্যাচারাল একটা ডিপ্লোম্যাটিক যে উদ্বেগ প্রকাশ করতে পারেন, কিন্তু তার মানে এই না যে তারা অপপ্রচারে সহায়তা করবেন অথবা অপপ্রচার থামাবার চেষ্টা করবেন না। সেটা নিশ্চয়ই আমাদের পররাষ্ট্র সচিব এটা জানিয়ে দিয়েছেন, যে আমি আশা করব যে উনি জানিয়েছেন যে এই অপপ্রচারগুলো বন্ধ করতে হবে এবং সরকারকে একটা করতে হবে, হস্তক্ষেপ করতে হবে, বা সরকারকে একটা স্টেপ নিতে হবে, তাদের সরকারকে। কথা হলো এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় করবে না, এটা তো তার জন্য তো আপনার ইনফরমেশন মিনিস্ট্রি আছে, দুদেশেরই ইনফরমেশন মিনিস্ট্রি আছে। সুতরাং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে পররাষ্ট্র সচিব এসছেন, উনি একজন দূত, ওনার মাধ্যমে এই কথাটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই বলেছে যে উদ্বেগটা যেই পরিমাণে বা যেই পর্যায়ে উদ্বেগ দেখানো হচ্ছে, আর এই যেই মাত্রায় এটাকে ডিসইনফরমেশন মিসইনফরমেশন দিয়ে ছড়ানো হচ্ছে, এটা সহনীয় না আমাদের জন্য, কারণ এটা ঘটে নাই, সোজা কথায় ঘটেনি। আর তার চেয়ে বড় কথা হলো যে সব দেশের রাষ্ট্রীয় রিপ্রেজেন্টেশন বাংলাদেশে আছে, যাদের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, তারা তো দেখছে। তারা কি খুঁজে বের করেছে যে এই পরিমাণ সংখ্যালঘু উপরে আক্রমণ হয়েছে? তারা কি এগুলো এই ধরনের রিপোর্টিং করছে? এখন যে দেশ চাইবে সেখানে রং তুলি দিয়ে অনেক কিছুই আঁকতে পারে। আমরা সত্যটা তুলে ধরবো এবং তাদের এইটাকে স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সেটা কি পারছি আমরা? কিন্তু আমি যদি একটু রিকল করার চেষ্টা করি, আমরা আর কি, আপনি বলছেন যে সরকারি পর্যায়ে থেকে কি এই অপপ্রচার চালানো হয়েছে। খোদ নরেন্দ্র মোদী তো জো বাইডেনকে ফোনে তিনি তার উদ্বেগের কথা জানিয়েছিলেন 5 আগস্টের পরে, যে বাংলাদেশে অসহনীয় সংখ্যালঘু নির্যাতন চলছে বা এটি লিমিট ক্রস করে গেছে, এই ধরনের নানান ধরনের কথা বলছেন। জো বাইডেন যদিও তখন গুরুত্ব দেননি তার কথায়, তিনি হ্যাঁও না বলেননি, নাও বলেননি, কোনো ধরনের রিয়াকশন জানাননি। তাহলে আর বাকি থাকে কি? যে তারা তো উদ্বেগ জানাচ্ছে, ম্যান টু ম্যান বলি, কান্ট্রি টু কান্ট্রি বলি বা মিডিয়ার মাধ্যমে বলি, তারা তো উদ্বেগ জানাচ্ছে, কিন্তু কতখানি এখানে হয়েছে সে তো তাদেরও তো নিশ্চয়ই জানার কথা। তাদের গোয়েন্দা সংস্থা কাজ করে, এটা ওপেন সিক্রেট, রত কাজ করেই, এবং তাদের গণমাধ্যম আছে, তাদের নিজস্ব সাংবাদিকতা আছে, তাদের নিজস্ব ইনভেস্টিগেটিভ টিম আছে নিশ্চয়ই সরকারের। এত কিছু থাকার পরেও কেন জো বাইডেনকে তাহলে বলতে গেলেন? তার মানে একটা এনিমিটির জায়গা থেকে, এনিমিটির জায়গা থেকে বড় কথা হলো যে তারা তো হজম করতে পারে নাই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী চলে গেছেন, তাকে তারা এখনো সাবেক বলেও স্বীকার করে না। তো সুতরাং তাদের নরেন্দ্র মোদীর একটা তো দুর্বলতার জায়গা হলো যে বাংলাদেশ এত কিছু দিয়েছে, সেগুলো কি ধরে রাখতে পারবে কিনা। ধরে যদি না রাখতে পারে, আমাদের যদি আবার ইলেকশন যখন হবে তখন যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা না আসেন, যেটা সম্ভাবনা বেশি, তো তাহলে তো নরেন্দ্র মোদীর একটা স্থিতিশীলতার মধ্যে একটা খাম্বা তো পড়ে যাবে। তো সেই জন্য উনি এইসব করছেন, করে দেখাচ্ছেন যে বাংলাদেশ, উনি কেন বাংলাদেশকে এত সাপোর্ট করেছিলেন এবং বাংলাদেশ কেন ওনার প্রয়োজন সেটা উনি করবেন। তো এখানে তো আসলে অন্যান্য দেশগুলো তো আর মুখ বুঝে নেই, তারা তো দেখতে পাচ্ছে। উনি জো বাইডেনকে ফোন করেছেন, জো বাইডেন উত্তর দেয়নি কেন? জো বাইডেনের তো একটা মিশন আছে এখানে, তারা তো সঠিক যেটা সেটাই জানাবে। আর আমি বিশ্বাস করি না কোনো দূতাবাস, মানে বিশেষ করে পশ্চিমা দূতাবাসগুলো কোনো মিথ্যা প্রচার করবে বাংলাদেশের বিরুদ্ধে, এটা হতে পারে না। এটা তারা যা দেখেছে, যা দেখছে, অথবা এইটুকু বলতে পারে যে আমরা দেখতে পাচ্ছি না, হয়তোবা হয়েছে, কিন্তু একেবারে নিশ্চিত তো বলতে পারবে না যে এতখানি এত এইটা হয়েছে ওইটা। যেটা আপনার ভারতীয় মিডিয়া যেভাবে বলছে, এটাকে তারা কি নিশ্চিতভাবে বলতে পারবে যে এগুলো ঘটেছে বা এরকম উদ্বেগের কারণ আছে? কারণ তো নেই। আর তার চেয়ে বড় কথা হলো যে নরেন্দ্র মোদী নিজের দেশটা দেখছেন না কেন? তারা তো সম্প্রতি একটা কোথায় করেছে না যে গরুর মাংস, গরু জবাই করা যাবে না। হ্যাঁ, তো সেখানে তাদের তো বিশাল একটা মুসলিম জনগোষ্ঠী তো আছে। সেই ধর্মের স্বাধীনতাটা কোথায় রইল? সেই ধর্মের প্র্যাকটিসের মধ্যে স্বাধীনতা নাই। সুতরাং এই নরেন্দ্র মোদীর কথা তো তার নিজের কথা, উনি যা বলবেন। ভারত একটা বিশাল দেশ, উনি একটা বিশাল দেশের সরকারের প্রধান,
উনি বললে সম্পর্ক মানে ওইটার উপরে ভিত্তি করে তো সম্পর্ক হতে পারে না। অ্যাম্বাসেডর নাসিম ফেরদৌস, আমি আপনার কাছে আবার একবার আসবো। আমি একটু অধ্যাপক ওবায়দুল হক, আমি জানতে চাইছি যে আপনার কি মনে হয় যে এই সফরটি হলো, এটা তো একটা নিয়মিত বৈঠকের অংশ ছিল, তারপরেও তিনি এসেছেন এরকম উত্তেজনার মধ্য দিয়ে, মানুষের বা দুই রাষ্ট্রেরই বরং অনেক বেশি খুব সতর্ক দৃষ্টি ছিল এই বৈঠকের দিকে। আপনি কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন? না, দেখুন, বৈঠকটি গুরুত্বপূর্ণ সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু বৈঠকের এই যে ফলাফল কি হবে সে ব্যাপারে আমি আসলে একটু সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই, এবং তার কারণ রয়েছে। প্রথম কথা হলো যে আসলে বৈঠকের এজেন্ডা কি ছিল আমরা জানি না। আপনি যেমনটা বললেন, এটা একটা নিয়মিত বৈঠক ছিল, ফরেন অফিস কনসালটেশন বলে এটাকে, যে ফরম্যাটে হয়, এবং এটা বেশ অনেক বছর ধরেই হচ্ছে, সম্ভবত 90 দশকের শুরু থেকে, এবং এটা গত বছর নভেম্বরে হয়েছে আমরা জানি ভারতে, নয়াদিল্লিতে, এবং এবছর বাংলাদেশে হবার কথা ছিল, তাই হলো। কিন্তু এটাও ঠিক যেটা এবার যে বৈঠকটা হলো, এটা হয়েছে একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে, যখন আমাদের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে বলছেন অনেকে, এবং নানান ধরনের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, এমন টানাপোড়েন যেটা আমরা কখনো বাংলাদেশ ভারত সম্পর্কে এর আগে খারাপ সময়েও এরকম এক্সপিরিয়েন্স করি নাই। বৈঠকের এজেন্ডা আমরা জানতাম না, বলা হয়েছিল যে বৈঠকে সব বিষয় আলাপ হতে পারে, কিন্তু বৈঠকের পরে ভারতের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের সাথে একটু কথা বলেছেন, আমি জাস্ট দেখলাম আর কি, আমি জানি না এটা কতখানি এর থেকে আরও বেশি বিস্তারিত আমাদের হাতে আছে কিনা, কিন্তু আমি শুধু দেখেছি যে উনি বলেছেন যে ভারত, মানে উনি ইতিবাচক সম্পর্কের প্রত্যয় ব্যক্ত করেছেন, এবং আমাদের দিক থেকেও একটা রিয়াকশন গেছে। আমাদের পররাষ্ট্র সচিব বলেছেন যে আসলে শেখ হাসিনা ভারতে বসে যে অ্যাক্টিভ, মানে যে সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চালাচ্ছেন বা যে ধরনের কথা বলছেন, উনি সরব ভূমিকা পালন করছেন, সে বিষয়ে আমাদের অস্বস্তির কথা জানিয়েছেন, আপত্তির কথা জানিয়েছেন। কিন্তু কথা হলো, ভারতের সাথে টানাপোড়েনের যে কারণগুলো, সেগুলোর ব্যাপারে আলোচনা হয়েছে কিনা বা সেগুলোর ব্যাপারে আপত্তি জানিয়েছেন কিনা, সেটা কিন্তু আমাদের পররাষ্ট্র সচিব আমাদেরকে জানাননি। কাজে আমার কাছে মনে হয় যে এই যে একটা আশাবাদ ব্যক্ত করা হচ্ছে যে এখানে আইস ব্রেকিং হবে, আপনি শব্দটা ব্যবহার করেছেন, বরফ গলবে বা গলতে পারে বা গলবে কিনা, এটা হলেও খুব সাময়িক হবে। কারণ আমাদের আসলে এই টানাপোড়েনের বা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে একটা বিশেষ অবস্থা যাচ্ছে, এর 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 স্বরূপটা বুঝতে হবে। এবং এটা সূচনা, আমি যদি বলেন আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে, বহু বছর ধরে আমার আসলে কাজ হলো আমি সাউথ এশিয়ান সিকিউরিটি, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা দেখি, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি দেখি, উত্তর পূর্ব ভারত দেখি। ভারত আমার প্রিয় বিষয়গুলোর মধ্যে একটি, বঙ্গোপসাগর দেখি। ভিন্ন কনটেক্সটে ভারত দেখলেও আমি মনে করি যে এই টানাপোড়েনের সূচনা কিন্তু 5ই আগস্ট শুরু হয় নাই, এটা শুরু হয়েছে 1971 সাল থেকেই, 72 সাল থেকে বলতে পারেন। এরপর ইনফ্যাক্ট 71ও আমি সে বিস্তারিত যেতে চাই না, কিন্তু এই যে ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষের মনে, যে এমনকি রাজনীতিবিদদের মনে যে নানান ধরনের সন্দেহ এবং যে ক্ষোভ, সঙ্গত কারণেই সেই 70-এর দশকে ফারাক্কাবাদ থেকে শুরু করে, এবং বিশেষত এটা নতুন মাত্রা লাভ করেছে গত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে, এই ক্ষোভগুলো ভারত অনুধাবন করতে না পারার কোনো কারণ নাই, কিন্তু তারপরও ভারত এক ধরনের ডিনায়ালের মধ্যে বাস করে বলে আমার কাছে মনে হয় বা মনে হয়েছে। আইদার ভারত এটা স্বীকার করতে চায় না, অথবা ভারত এটাকে ধর্তব্যের মধ্যে নেয় না, মানে এক ধরনের একটা ইনডিফারেন্স আছে বাংলাদেশের ব্যাপারে, যে কিছু যায় আসে না, দে ডোন্ট কেয়ার, এরকম একটা ভাব আছে ভারতের। বাংলাদেশকে মানে রাষ্ট্র হিসেবে গোনার মধ্যে নেয় না বিষয়টা। অ্যাবসলিউটলি, আমি সেটাই মনে করি যে ভারতের অ্যাটিটিউডটা অনেকটা, আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আমার কাছে মনে হয় ভারত হ্যাজ টেকেন বাংলাদেশ ফর গ্রান্টেড, যে আমাদের কিছু যায় আসে না। সো ফলে এই যে বারবার বলা হয়েছে, এবং এটা কিন্তু শুধুমাত্র এখন বলা হচ্ছে তা না, যে ভারত সম্পর্ক করছে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের সাথে, রাজনৈতিক দলের নেতৃত্বের সাথে, জনগণের সাথে নয়, এটি ভারতীয় রাজনীতিবিদেরা বলেছেন, অ্যানালিস্টরা বলেছেন, নির্বাচনের সময় এসেছে, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটা একেবারেই নতুন কোনো বিষয় নয় যে সেপ্টেম্বর মাসে এসে বা অক্টোবর বা নভেম্বর ডিসেম্বরে আমরা এই আলোচনাগুলো করছি। সো আইদার ভারত এটা একটা ডিনায়ালের মধ্যে ছিল, অথবা ভারত এটা গুরুত্বের সাথে নেয়নি। তো আপনার যে মূল প্রশ্ন যে আসলে বরফ গলবে কিনা, ভারত কি ওই ডিনায়াল থেকে এখন বের হয়ে এসছে? এই যে পররাষ্ট্র সচিব বের হয়ে যে বললেন যে ইতিবাচক সম্পর্কের প্রত্যয় ব্যক্ত করেছেন, আমি দেখলাম একটা খবরের কাগজে। তো ইতিবাচক সম্পর্কের প্রত্যয় কিসের উপর ভিত্তি করে হবে? তো এটা ওই যে এটা আমরা মনে করি যে এটা হওয়া উচিত সমতার ভিত্তিতে, হতে হবে মর্যাদার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে, প্রতিবেশীর সাথে যেরকম হয়ে থাকে। আমি আসলে খুব আশাবাদী নই, আমি সতর্ক আশাবাদ ব্যক্ত করতে চাই সফরের পর, কারণ এখানে সত্যিকার অর্থে কোনো গুণগত পরিবর্তন হবে বলে আমি মনে করি না, যদি না ভারত ডেলিভার করে। এবং কেন বলছি যে ভারত ডেলিভার করে, কারণ আমি মনে করি দায় পুরোটাই ভারতের।
দেখেন কেন বলছি কথাটা খুব গুরুত্বপূর্ণ, এই কারণে আমার কাছে মনে হয়, এটা আমার বিশ্বাস থেকে আমি বলছি, 72 থেকেই ভারত একতরফাভাবে পেতে চেয়েছে আমাদের কাছে। সো আমাকে এই কথাগুলো আমি বলছি, আমাকে হয়তো কিছুটা পেসিমিস্টিক শোনাতে পারে, কিন্তু আমি আসলে বলছি অনেকটা হতাশা থেকে। হতাশাটা এখানেই যে ভারতের সাথে মানে আমাদের ভালো সম্পর্ক থেকে উভয় পক্ষেরই অনেক কিছু পাবার ছিল, ভারতেরও পাবার ছিল, আমাদেরও পাবার ছিল। নাসিম ফিরদৌস, ভারতের যারা মানে ফ্যাক্ট চেকিং করেন বা ফ্যাক্ট চেকিং যে প্রতিষ্ঠানগুলো, তারাও দেখিয়েছেন না, ভারতের কথা বলছি আমি, যে বাংলাদেশে আসলে যে ধরনের সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে আসলে তার কিছুই না, তাদের দেশের প্রতিষ্ঠান বলছে। তো তারপরেও তারা উদ্বেগ জানিয়ে কি সেই কার্ডটা ইউজ করার চেষ্টা করছে ভবিষ্যতে? যে এখন যদি বলতো না আমরা আসলে দেখেছি কোনো ধরনের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বা ওই মাত্রায় হচ্ছে যে মাত্রায় ভারতের গণমাধ্যমে প্রচার হচ্ছে, সেটা বললে তো সব শেষ হয়ে গেল। এই যে উদ্বেগ জানানোর কথা বললো, তার মানে কি খেলার একটা রেশ রয়ে গেল? এগুলো আর কি খেলার একটা ভাষা, খেলার ভাষা। এটাকে আমাদের তো গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, আমাদেরকে এটাকে মানে হেড অন মোকাবেলা করতে হবে, মুখামুখি মোকাবেলা করতে হবে, চাইতে হবে প্রমাণ দেখাও, উদ্বেগ যে প্রকাশ করছো প্রমাণ দাও যে এগুলো ঘটনা ঘটেছে, চলো আমরা দেখে আসি একসাথে, একটা জয়েন্ট করা হোক যে কোথায় কোথায় হয়েছে। তোমরা যখন জানো, তোমরা যখন এত কিছু জানো, তাহলে এগুলো আমরা ইনভেস্টিগেট করি, জয়েন্টলি ইনভেস্টিগেট করি। আমাদের তো কোনো অসুবিধা নাই ইনভেস্টিগেট করতে, কারণ ঘটনাগুলো ঘটে নাই। যেগুলো ঘটনা তারা প্রচার করছে, যেগুলো দেখেছে, যেমন ওই যে একটা দেখেছিলাম প্রথম শুরুর দিকে যে মাশরাফির বাড়ি পুড়ছে, সেটা বললো যে, তো এগুলো তো প্রমাণ আছে সবার কাছে, এবং এইগুলো তো বিদেশি সব রাষ্ট্রদূতরা দেখছেন, জানছেন। মাশরাফির বাড়ি পুরানো হয়েছে, সেটা দেখানো হয়েছে গৌতম দাসের বাড়ি পুড়ছে, পুরানো হচ্ছে। হ্যাঁ, গৌতম দাসের বা লিটন দাসের যাই হোক, লিটন দাসের বাড়ি পুরানো হচ্ছে। লিটন দাসের বাড়ি কোথায় আর মাশরাফির বাড়ি কোথায়, দুই মানে দেশের দুই প্রান্তে দুইটা বলতে গেলে। তো সেইগুলো তো তারা জানে না, আন্দাজে একটা বলে দিল আর কি। তো তাহলে দেখা যাচ্ছে যে ভারতে কিন্তু ইয়েলো জার্নালিজম সবসময় আছে, তারা নিজেরাও অনেক সময় একেবারে মানে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় তাদের ইলেকশনের সময় যখন ইয়েলো জার্নালিজম হয়, এবং প্রচুর হয়, টাকা পয়সার বিনিময়ে অনেক ইয়েলো জার্নালিজম হয়, যেটা বাংলাদেশে সেটার এই প্রভাবটা নাই, বা থাকলেও খুব কম। এই সফরটি আমরা গুরুত্ব দিচ্ছি, এবং আপনি বলেছেন যে অনেক কিছু পরেও ভারতের পররাষ্ট্র সচিব এসেছে, বৈঠকে অংশ নিয়েছে, টানটান উত্তেজনার মধ্যে, এটা একটা পজিটিভ সাইন। কিন্তু জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে বৈঠকের জন্য আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে নরেন্দ্র মোদীর একটি বৈঠকের অ্যারেঞ্জমেন্টের কথা বলা হয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, আবেদন জানানো হয়েছিল যাতে একটা বৈঠকের ব্যবস্থা করা হয়। ভারত কিন্তু সেটিতে কোনো ধরনের কর্ণপাত করেনি, এবং তারা নানান অজুহাত দেখিয়ে এই দুই সরকার প্রধানের যে মিটিংটি, এটি মানে হওয়ার কোনো স্কোপ তৈরি করেনি। সেই জায়গাটি থেকে এখন তাদের পররাষ্ট্র সচিব এলেন এরকম টানটান উত্তেজনার মধ্যেও, আমরা আসলেই কতখানি ইতিবাচকভাবে দেখব? পররাষ্ট্র সচিবের যে বৈঠক, এটা একটা রুটিন বৈঠক, 2 বছর অন্তর অন্তর বা 3 বছর অন্তর অন্তর যেরকম ডিসিশন হয়েছে সেইভাবেই হয়ে থাকার কথা। গত কিছুদিন ওরা আসে নাই ঠিকই, এবং এটা একবার এখানে হবে, একবার দিল্লিতে হবে, এটাই নিয়ম। তো এটা একটা ধারাবাহিক এর মধ্যে সম্পর্কের উত্থান পতন হতেই থাকবে। এটা যে একেবারে সবগুলো পররাষ্ট্র সচিবের কনসালটেশন যে একেবারে স্মুথ হবে এমন কোনো কথা নাই, সুতরাং এটা চলবে। আর মোদি যে প্রফেসর ইউনূসের সাথে দেখা করেন নাই, সেটাকেও আমি খুব বড় কিছু দেখব না। প্রফেসর ইউনূস কি কম নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন তখন? সেটা বটেই, কিন্তু আমি বলছি দুই দেশের পারস্পরিক সম্পর্কের জায়গা থেকে না, পারস্পরিক সম্পর্কের জায়গা থেকে ওখানে কিন্তু সবার সাথে সবার দেখাও হয় না। আর ওখানে মোদি যেখানে শেখ হাসিনাকে একেবারে খুব উচ্চ একটা জায়গায় রেখেছেন, সেখানে উনি যদি দেখা না করতে চান, তাহলে তার পররাষ্ট্রমন্ত্রীও তাকে দেখা করাতে পারবে না, এবং উনি হয়তো বলেছেন যে না, আমি দেখা করব না। এটা হয়, এটা একবার নতুন কিছু না। অনেক সময় মানে আগে যেমন ইরান আর যুক্তরাষ্ট্র একই মিটিংয়ে যাচ্ছে, দেখা হচ্ছে না। ধরেন ইয়াসের আরাফাতের আসলেন, ইয়াসের আরাফাত যখন নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা দিলেন এবং
একটা প্যালেস্টাইন স্টেটের ঘোষণা দিলেন, ফ্ল্যাগ ইত্যাদি ইত্যাদি করা হলো, তখন উনি আসলেন জাতিসংঘে বক্তৃতা দিতে। যেতে চাইলেন ওখানে সিকিউরিটি কাউন্সিলের বক্তৃতা দিতে। তো আমি এই ইতিহাসের ইয়েটা টানছি এই জন্য, সেই ওনাকে ভিসা দেওয়া হলো না আমেরিকায় যাওয়ার জন্য। কি হলো, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল পুরোটা এসে জিনেভায় এসে মিটিংটা করলো এবং সেখানে ইয়াসের আরাফাত বক্তৃতাটা দিয়ে গেলেন। তারপরে কিন্তু বরফ গলল, তারপরে আমেরিকার সাথে সম্পর্ক হলো ইয়াসের আরাফাতের সাথে। তারপর তারা তো সেই ক্যাম্প ডেভিডে গিয়ে দুইজন নেতাকে নিয়ে একসাথে করলেন, স্বাক্ষর করলেন। তো সুতরাং এই জাতিসংঘের ব্যাপারটা আমি খুব বড় করে দেখি না, দেখা করেন নাই, কিছু আসে যায় না। আমাদের যদি অফিসিয়ালি যদি যেসব এগ্রিমেন্ট আছে সেগুলো যদি ঠিকঠাক মতো চলে, এবং যদি তারা, আমাদেরও কিছু ডিপ্লোম্যাটিক ভুল আছে। শেখ হাসিনা যখন চলে গেলেন তখন আমরা কেন শেখ হাসিনার কোনো বক্তব্য দিতে পারবেন না বা অনেক কিছু কি চাই না চাই সেটা কেন আমরা তখনই জানালাম না? আমরা কেন তার এই বক্তব্যগুলোকে উড়িয়ে দিলাম? এক কথায় তো প্রথম দিকে আমরা উড়িয়ে দিয়েছি, কি বলে না বলে। এইগুলো আমাদের কারো মানে আরো গভীরভাবে চিন্তা করে কথা বলতে হবে, এবং কথা বলার মধ্যে খুব বিশেষ করে দুই দেশের সম্পর্কের ব্যাপারে বা এই ধরনের একটা টানাপোড়েনের জায়গা থেকে কথা বললে সেখানে কিন্তু শব্দচয়ন খুব ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজ ইউজ খুব ইম্পর্টেন্ট। সেগুলো আমাদের কিছু ঘাটতি ছিল সেখানে। আমরা তো এই পরিস্থিতিতে আগে ঠিক এইভাবে আসি নাই কখনো। সুতরাং কোনো স্বৈরাচার কিন্তু দেশ ছেড়ে পালায় না। এরশাদ সাহেবকেও নামানো হয়েছিল, কিন্তু দেশ ছেড়ে কেউ পালায় নাই। শেখ হাসিনা প্রসঙ্গ যখন তুললেন তখন তো প্রশ্ন করতে হয় যে শেখ হাসিনা 9 তারিখে 8 তারিখে মানে আমাদের সময় 9 তারিখে 8 তারিখে তিনি ব্রিটেনে আওয়ামী লীগ আয়োজিত একটি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, সেখানে বক্তব্য দিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের একটি সভাতে, আওয়ামী লীগের সভাতে তিনি যুক্ত হয়েছিলেন ভার্চুয়ালি। তো এই উদ্বেগগুলো তো জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে যে শেখ হাসিনা যেন কোনো কথা না বলেন, তাকে চুপ থাকতে বলতে হবে, কিন্তু তিনি কথা বলেই যাচ্ছেন। এবং ভারতের পক্ষ থেকে যদি কোনো ধরনের এমবার্গো তৈরি হতো তাহলে নিশ্চয়ই তিনি এগুলো করতেন না। তার এটাও কি তাহলে এক ধরনের বৃদ্ধাঙ্গুলি প্রকাশ করা বা প্রদর্শন করা? ভারত একটা শক্তিশালী দেশ, সে মনে করতেই পারে যে সে যা বলবে আমরা শুনে নিব সেই কথাগুলো, আমরা সেটা কথা কর্ণপাত না করলে হয়। কিন্তু আমাদের তো করতে হবে যে এটা যেই সব দেশে উনি কথা বলছেন, যেমন আমরা জানি উনি যুক্তরাষ্ট্রে বিরাট একটা আওয়ামী লীগ আছে বা যুক্তরাজ্যে বিরাট একটা আওয়ামী লীগ আছে, সেইখানে তাকে এইসব দেশে আগে থেকে বলে রাখা হচ্ছে যে উনি বাংলাদেশের মানে উনি আসলে ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস কিন্তু উনি বাংলাদেশের নাগরিকত্বই হারিয়ে ফেলেছেন, তাই নয় কি? আমরা তো তার পাসপোর্ট ক্যান্সেল করেছি, তিনি তো ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ট্রাভেল করেছেন, পাসপোর্ট ক্যান্সেল। তাহলে উনি ভারতে কিভাবে আছেন? অ্যাসাইলাম নিয়েছেন, অ্যাসাইলামের শর্তাবলী কি উনি ফলো করছেন, নাকি তিনি ভারতের পাসপোর্ট নিয়ে আছেন? মানে স্ট্যাটাসটা কি, ইন্টারন্যাশনালি তার স্ট্যাটাসটা কি? আমরা কি তাকে কিভাবে কোন দেশের নাগরিক হিসাবে বিবেচনা করব? আমাদের বিরুদ্ধে কথা বললে সেই দেশকে বলতে হবে, তাই সেই মানে যুক্তরাষ্ট্রকে বলতে হবে যে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে তোমরা করো, মনিটর করো, সেখানে যাতে আমাদের দেশের বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা না হয়। কিন্তু যদি শেখ হাসিনা দলের নেত্রী হিসাবে তার দলের সাথে কথা বলে থাকেন, তাদের নিজস্ব মানে দলের ব্যাপারে যদি কথা বলে থাকেন, তো সেটা তো আমার দেশের বিরুদ্ধে যদি না যায় তাহলে আমাদের কি আসে যায়? দেশের বিরুদ্ধে এক অর্থে গেছেই। তখন ভারতে যেগুলো অপপ্রচার চলছে সেগুলো আবার ফেসবুক পেজে, আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া হচ্ছে। তার মানে আওয়ামী লীগ সেটাকে সমর্থন করছে, অথবা তারা জোটবদ্ধভাবেই তারা এগুলো করছে। এবং তিনি যুক্তরাজ্যে আওয়ামী লীগের সভাতে যে বক্তব্য দিলেন তার মধ্যেও সংখ্যালঘু নির্যাতনের কথা আসছে। তার মানে এখন কে কার মুখ দিয়ে বলাচ্ছে? মোদি সাহেব শেখ হাসিনা মুখ দিয়ে এই কথাগুলো বেরোচ্ছে, নাকি শেখ হাসিনা তার নিজের সাথে মোদিকে দিয়ে এগুলো প্রচার করাচ্ছে? দেখেন, এট দি এন্ড অফ দ্য ডে তো এইগুলো মানে বাস্তব যেটা নয় সেটাকে নিয়ে ঘাটাঘাটি করে আর কি হবে? এটাতে আসলে তো আমাদের দেশে কোনো কমিউনাল রাইট শুরু হবে না, ইনশাআল্লাহ। বল ডেড হয়ে গেছে। হ্যাঁ,
সে হিন্দু কার্ড ডেড হয়ে গেছে, হ্যাঁ, যিনি খেলতে চাচ্ছিল। আপনি সেটা একটা জায়গায় এসে স্থবির হয়ে যাবে। এবং সেটা যুক্তরাজ্যে আওয়ামী লীগাররা কি বললো, যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগাররা কি বললো, তাতে কিচ্ছু যায় আসে না। আপনার আওয়ামী লীগ বাংলাদেশে যদি না করতে পারে কিছু, যেটা করতে পারছে না তারা, সেটা যদি না করতে পারে, বাংলাদেশকে যদি যন্ত্রণাদায়ক একটা পজিশনে না নেয়, তাহলে আমাদের এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করার কোনো দরকার নাই বলে আমি মনে করি। প্রোটেস্ট করতে হবে, প্রোটেস্ট করে সরকারকে, যেমন কমনওয়েলথ অফিসকে জানাতে হবে, পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রে জানাতে হবে, ওগুলো করতে হবে। এগুলো তো নোট বারবলের মাধ্যমে করে জানাবে যে আমরা এটাকে প্রতিবাদ করছি। কিন্তু প্রতিবাদ ছাড়া আর কি করবেন, এটা তো করার কিছু নাই। তাহলে আউটপুটটা কি এলো এই সফরের মধ্য দিয়ে? মানে দুই রাষ্ট্রই তো যথেষ্ট গুরুত্ব দিচ্ছিল এই সফরের উপরে। আউটপুট কিন্তু পলিটিক্যাল আউটপুট আমরা এক্সপেক্ট করা উচিত না। এটা হচ্ছে একেবারেই ডিপ্লোম্যাটিক আউটপুট। দুই দেশের বাণিজ্য, দুই দেশের অন্যান্য সম্পর্ক, এগুলা কি আলাপ আলোচনা হয়েছে সেটা দেখতে হবে। এগুলো নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য নিয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে, ভিসা সংক্রান্ত সমস্যা নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে। কিন্তু হয়তো ওই যে কূটনৈতিক ভাষা আপনারা যেগুলো ব্যবহার করেন, যে হ্যাঁ সদিচ্ছা থাকলে আমরা এগিয়ে যেতে পারি, দুই দেশের বন্ধুত্ব আরও গভীর হবে, কারোর অপেক্ষায় আমরা বসে থাকবো না, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কমন কথাবার্তা হয়তো হয়েছে। তো এগুলো হলে তাতে কতটুকু সমাধান এলো? আমি আপনার কাছ থেকে প্রশ্ন উত্তর নেব একটা ছোট্ট বিরতি পর। দর্শকের ছোট্ট বিরতি, ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আমরা আলোচনা করছি ভারতের পররাষ্ট্র সচিব একদিনের সফরে যে বাংলাদেশে এলেন, তার মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের বরফ যেটি জমাটবদ্ধ অবস্থা আছে সেটি কতটুকু গলবে। নাসিম ফিরদৌস, আপনার কাছে আমার বিরতি আগে প্রশ্ন ছিল যে তাহলে এই সফরের আউটপুটটি কি বিক্রম মিশ্রির? দেখেন, এইটা তো রেগুলার কনসালটেশন, এটাতে একটা মিটিংয়ের বা একটা সফরের আউটপুট বলে কিছু নেই। এটা হলো যে সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সম্পর্কের যদি কোনো অঘটন শব্দটাই ব্যবহার করি, অঘটন ঘটে, তাহলে সেটাকে স্মুথ আউট করা। তো একটা তো হলো যে আপনারা যেটা বলছেন বা ভারতীয় মিডিয়া যেটা বলছে সেটার মানে সেটা যে সত্য নয় সেটাকে প্রমাণ করা, সেটা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথভাবে করেছে, এটাতে আমার কোনো সন্দেহ নেই। আর আরেকটা হচ্ছে যে রেগুলার যেটা, যে কালচারাল এক্সচেঞ্জেস, এক্সচেঞ্জ, এখন তো একটা ভীতি হয়ে গেছে। একটা হলো ভিসা দিবে না, ভারত বলেছে, ভিসা দিচ্ছেও না অনেক দিন থেকে, সুতরাং সেটা একটা যে ব্যাপার। সুতরাং সব এক্সচেঞ্জেস যেগুলো রুটিন যেগুলো হচ্ছিল সেগুলো সব বন্ধ আপাতত। তারপর হলো মেডিকেল যে ফ্যাসিলিটিস আমরা ইউজ করতাম, আমাদের লোকজন অনেকেই ইউজ করতো, সেগুলো বন্ধ সেখানে। তারপরে ওখানে হুমকি আছে, বাংলাদেশি গেলে হোটেলে জায়গা দেবে না, খাবার দিবে না, এগুলো হুমকি। এগুলো এই হোটেল ব্যবসায়ী তো এখন না খেয়ে মরছে, তাদের যে অবস্থা আমরা খবর পাচ্ছি। সুতরাং তাদেরও তো, তাদের এটা ব্যবসা, তাদের মেডিকেলে আমরা যা খরচ করি সেটা তো সম্পূর্ণ তারা পাচ্ছে। সুতরাং ভারত, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে কিছুটা, কিন্তু ভারত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা তারা বোঝে। এই কনসালটেশনের এইটাই যে এই সম্পর্কগুলো আবার ফিরিয়ে কিভাবে আনা যায়, স্মুথ আউট করা যায় কিভাবে, এগুলো নিশ্চয়ই হয়েছে। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ট্রেড হলো একটা বড় মানে বাইল্যাটারাল সম্পর্ক কি, ট্রেড আর পলিটিক্যাল রিলেশনশিপ। তো সে ট্রেড অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জেস হতে থাকবে। এগুলো যদি এগ্রি করে যে হ্যাঁ আমরা বলেছিল পেঁয়াজ রপ্তানি করব না, ঠিক আছে, আমাদের একজন অ্যাডভাইজার বলেছেন আমরা অন্য দেশ থেকে আনবো, তো তাহলে তো ভারত একদম নেট লুজার হবে। তো এগুলো তো নিশ্চয়ই ভারতের ডিপ্লোম্যাটরা খুব ভালো করে বোঝেন, জানেন, এবং তারা সেগুলোই স্মুথ আউট করতে এসছেন। এটা এই জন্যই হচ্ছে যে পলিটিক্যাল কি বলছে না বলছে ভারতে, এবং সেটাকে কিভাবে মিডিয়া হাইপ করছে, তার ঊর্ধ্বে সম্পর্ক আমাদের, ওটা নিচে না, রাডারে তার ঊর্ধ্বে আমাদের সম্পর্ক, দুই দেশের সম্পর্ক। সেই সম্পর্কটা যেন স্মুথলি চলে। অ্যাম্বাসেডর নাসিম ফিরদৌস, আমি আপনার কাছে আবার একবার আসবো। আমি একটু অধ্যাপক ওবায়দুল হক, আমি জানতে চাইছি যে বরফ যদি নাই গলে এর আফটার ইফেক্টটা কি, মানে কতদূর পর্যন্ত যাবে?
আচ্ছা, কতদূর পর্যন্ত যাবে এটা তো স্পেকুলেশনের বিষয়, আমি সেই উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাকে। তার আগে একটু বলি, আপনি যে মন্তব্যটা করলেন আমি আপনার সাথে পরিপূর্ণভাবে একমত। এই যে আপনি ইন্টেলিজেন্সের কথা বললেন বা তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং এর নিজস্ব নিশ্চয়ই অনেক অপারেটার্স আছে, সাধারণ সাংবাদিক থেকে শুরু করে তাদের নাগরিকের এখানে কাজ করেন, প্রত্যেক রাষ্ট্রের নানান রকমের উপায় আছে, তাদের দূতাবাস এখানে আছে এবং তারা জানে যে তাদের মিডিয়াতে যে কথা বলা হচ্ছে বা তাদের নেতৃত্ব যে কনসার্ন প্রকাশ করছেন সংখ্যালঘুদের বিষয়ে এখানে প্রায় পুরোটাই ভিত্তিহীন, এর কোনো ভিত্তি এখানে নাই। তো এটা আমি বাংলাদেশের সব সংখ্যালঘু, আমার অনেক বন্ধু আছে যারা সংখ্যালঘু, সেটা পাহাড়ি বলেন বা হিন্দু বলেন, সমতলে বা খ্রিস্টান বলেন বা বুদ্ধিস্ট বলেন, তাদের প্রতি পরিপূর্ণ, তাদের অনুভূতির প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, কারণ তাদের মধ্যে হয়তো বা ভীতি কাজ করে, ভয় কাজ করে। কিন্তু আমি বলি যে ভীতি কেন কাজ করে না, তারা অনেকে আসলে এম্বারেসড, এখন অনেক বেশি ভয়ের থেকে অনেক বেশি এম্বারেস। ভারত যেরকম আচরণ করছে তাতে তাদের আসলে সত্যিকার অর্থে নিরাপত্তাহীনতার কারণ ঘটতে পারে বলে তারা মনে করেন ভারতের আচরণের কারণে। আমি শুধু একটা কথা বলি, বুঝতে পারছি, মানে আমি একটা জানি, তারপর আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার অভিজ্ঞতা কি বলছে, সাম্প্রতিক অভিজ্ঞতা। হিন্দু কমিউনিটি নিয়ে এদেশের রাজনৈতিক দলগুলো তো সবসময় খেলছে যার যার স্বার্থে, এটি বাস্তবতা। ভারতও যে এখন খেলছে, এটি কি তারা ফিল করছে? জি, আমার মনে হয় যে এটা সবসময় এখানে এক শ্রেণীর সংখ্যালঘু রয়েছেন যারা এটা বুঝতে পারেন। পৃথিবীর সব সংখ্যালঘুই বুঝতে পারে। আমাদের সংখ্যালঘু আছে নিউ ইয়র্কে, আছে আমাদের সংখ্যালঘু শিকাগোতে থাকে, পৃথিবীর অন্যান্য বড় বড় শহরে বড় বড় দেশে আছে। আমরা সংখ্যালঘু হিসেবে বাস করে অনেক, ভারতেও আমরা রয়েছি। কাজেই এই যে সংখ্যালঘু নিয়ে যে খেলা হয়, রাজনীতি হয়, এটা আমি নিশ্চিত যে বুঝতে পারে, এখানকার মানুষেরা রয়েছেন যারা বুঝতে পারেন। আবার কেউ কেউ হয়তোবা এই খেলার গুটি হিসেবে ব্যবহৃত হতেও পছন্দ করেন, হয়তোবা, আমি জানি না, আমি খুবই আন্দাজে বলছি কথাটা। কিন্তু দেখেন, এই যে আপনার এই কথার সাথে আমি কেন বললাম খুব একমত, যে ভারত কিন্তু, ভারতের কাছে ইন্টেলিজেন্স আছে, ভারত জানে এখানে আসলে কি হচ্ছে সংখ্যালঘুদের প্রতি। কিন্তু ভারত তাহলেও এটা কেন করছে? আমি মনে করি এটা ভারতের একটা কৌশল। এটা কিন্তু শুধু যে ডিনায়াল তা না, ডিনায়াল কথাটার অন্য মানে রয়েছে। ডিনায়াল কথাটার মানে হলো যে আমি খুব একগুঁয়ে এবং মানতে চাচ্ছি না সত্যকে, আমি আসলে বুঝতেই পারছি না। কিন্তু আরেকটা হলো আমি বুঝতে পারছি কিন্তু বুঝেও আমি এটাকে স্বীকার করছি না, বিকজ এটা আমার কৌশলের অংশ। অর্থাৎ এর মাধ্যমে চাপ প্রয়োগ করতে চাইছে বলে আমি ভারত মনে করি। 33 বছর হয়ে গেছে, তো প্রায় 3.5 দশক পড়ার পরে আমি বলছি আমার অবজারভেশন থেকে যে সে গোলপোস্ট বদলায়। যেমন এখন গোলপোস্ট হয়ে গেছে সংখ্যালঘু, যে আমরা যেন সংখ্যালঘু নিয়ে কথা বলি, ও আপনাকে দায় দিচ্ছে এবং আপনি বলবেন যে না 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 এটা আমরা করছি না। কিন্তু আপনার আরও 101টা বিষয় আছে ভারতের সাথে কথা বলার, নদীর পানি থেকে শুরু করে আরও 1000টা বিষয় নিয়ে আপনি কথা বলবার আছে। সীমান্ত হত্যা, ভারতের সীমান্ত হত্যা এখনও বন্ধ হয়নি। পৃথিবীর, এটাকে বলা হয়, একটা শব্দ ব্যবহার করা হয়, শব্দটা আমার মনে পড়ছে না, যে ভয়ঙ্করতম সীমান্তগুলোর মধ্যে একটি, যে পরিমাণ সীমান্ত হত্যা এখানে সংঘটিত হয়। সিম্পলি ইলিগালি অথবা আনডকুমেন্টেড বর্ডার ক্রস করার জন্য গুলি করে মেরে ফেলে, এরকম পৃথিবীতে কোথাও নাই। আনলেস দ্যাট পার্সন, মানে ওকে দেখে মনে হয় যে সে সত্যিকার অর্থে একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, টেররিস্ট, বন্দুক হাতে ঢুকছে। শুধু যদি গরু চোরা চালানো হয়ে থাকে তাকে গুলি করে মেরে ফেলতে হবে, এটি ভারতের জন্য একটা ছেলে খেলা হয়ে গেছে এবং অন্য কোনো বর্ডারে এটি ভারত করে না। আপনি এই বিষয়গুলো নিয়ে এখনো কথা বলতে পারছেন না। আজকে এই বিষয়গুলো এসেছে কিনা আমি জানি না, আসলে আসতে পারে, কিন্তু গোলপোস্টটা বদলে গেছে। কিন্তু গোলপোস্ট হলো এখন আমাদের দিক থেকে বলা যায় না না সংখ্যালঘু কিন্তু এখানে আসলে টার্গেটেড সংখ্যালঘু নিপীড়ন এখানে হচ্ছে না। সো এটা ভারতের একটা কৌশলও হতে পারে। সো আমি মনে করি যে ভারত যদি কৌশল না বদলায় এখান থেকে খুব সহজে আমরা বেরোতে পারবো না। বাট আপনার মূল প্রশ্নটা অন্য ছিল। আপনার মূল প্রশ্ন ছিল যেটা কোথায় গিয়ে থামবে। আমি মনে করি যে এর উত্তর আমার নাই। আমরা স্পেকুলেট করতে পারি সারা রাত ধরে, আমরা হয়তো বা কোথাও একটা জায়গায় পৌঁছতে পারবো সিদ্ধান্তে, বা পৌঁছতে নাও পারতে পারি। কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই, আমি মনে করি যে এই যে প্রফেসর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটি একটি শক্ত অবস্থান নিয়েছে। মানে অন্তত ক্রমাগতভাবে, প্রথম দিকে আমাদের টোনটা এরকম ছিল আমরা একটু অ্যাপিজ করতে চাইছি ভারতকে, কিন্তু ক্রমাগতভাবে কিন্তু বলা শুরু করেছি আমরা এখন যে ভারত কে উপলব্ধি করতে হবে যে 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশ, এবং ভারত যাই করুক সেটাই বাস্তবতাকে মেনে নিয়েই। এবং আমি মনে করি না যে বাংলাদেশের এই যে বাস্তবতাটা সহসাই বদলাবে। এই কারণে এই শেখ হাসিনা সরকারের পতন যদি হতো বিএনপির হাতে, এটা যদি হতো জাতীয় পার্টির হাতে, এটা যদি হতো নির্বাচনের মাধ্যমে, বাস্তবতা হতো একরকম। কিন্তু এটা কিন্তু হয়েছে একটা ছাত্র জনতার অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, যে নামে আপনি ডাকেন না কেন, তার মাধ্যমে হয়েছে। এবং এই ছেলেমেয়েগুলো একসময় বুড়ো হয়ে যাবে, কিন্তু পরবর্তী ছেলেমেয়েগুলো কিন্তু 20 বছর পরেও তাদের মনে থাকবে যে ভারত আমাদের কী করেছিল এবং কী হয়েছিল। সো আমি মনে করি এই কারণে ভারতের উপরই পুরো দায় যে ভারত কিভাবে অতি দ্রুত সম্পর্কের স্বাভাবিকীকরণ করা, এবং স্বাভাবিকীকরণ করতে গেলে ভারতকে ডেলিভার করতে পারতে হবে। কি ডেলিভার? যে আমাদের যে কনসার্নসগুলো এগুলোকে অ্যাড্রেস করতে হবে। অন্তত এই ফিলিংটুকু আমাদেরকে দিতে হবে যে ভারত তার প্রচেষ্টায়, তার কথায় এবং তার কাজে সে জেনুইন। অধ্যাপক ওবায়দুল হক, আপনার কাছে আমি আসবো, তার আগে
আরও একবার নাসিম ফেরদৌস আপনার কাছে জানতে চাই, ভারত ভিসা দেওয়া বন্ধ করে রেখেছে, একেবারে সিভিয়ার পর্যায়ে রোগী ছাড়া আর কাউকে ভিসা দিচ্ছে না, এবং আমরা পাল্টা প্রতিক্রিয়া দেখলাম একটা চরম অবস্থায় যাওয়ার পরে, যখন আগরতলা হাইকমিশন, উপ হাইকমিশন ভাঙচুর করা হলো, এর আগে তো কলকাতা হাইকমিশন ভাঙচুর করা হয়েছে, হামলা করা হয়েছে। সেই অবস্থা থেকে এখন কলকাতা ডেপুটি হাইকমিশনকে বলা হয়েছে বাংলাদেশ সরকার থেকে, মোটামুটি ইনফর্মালি আমরা যতটুকু জানতে পেরেছি, ভিসা দেওয়ার বিষয়টি লিমিটেড করতে বলা হয়েছে। এবং সীমান্ত হত্যা নিয়েও আমরা আমাদের সরকার যে প্রতিক্রিয়া জানাচ্ছে, আপনার কি মনে হয় যে যদি ভারত ভিসা রেস্ট্রিকশন না তোলে, তাহলে আমাদের এখান থেকে যেটা ইম্পোজ করা হয়েছে লিমিটেশনের বিষয়টি, সেটি সেই এমবার্গোটি তুলে নেওয়া উচিত, নাকি আমাদের সমানে সমানে থাকা উচিত? না, সমানে সমানেও থাকা উচিত না, এমবার্গো তুলে দেওয়ার কোনো দরকার নেই। যেটুকু দরকার প্রয়োজন সেইটুকু ভিসা দিবে কলকাতা। কলকাতার ভিসার কথাই তো বলা হয়েছে, দিল্লিকে তো বলা হয়নি না। তো কলকাতা থেকে সেরকমই যেটা প্রয়োজনীয় যে ভিজিট সেটা দিবে। কারণ আমাদের তো এখন সত্যি কথা বলতে কি, আমাদেরও তো এখন একটা অস্থিতিশীল পরিস্থিতি কিছু কিছু ব্যাপারে আছে। আমাদের পুলিশ ঠিকমতো এখনো জয়েন করে নাই, বা আইন শৃঙ্খলা বাহিনী সব কাজ বুঝে নেয় নাই, এগুলো তো আছে, আমাদের দুর্বলতা কিছু আছে। সুতরাং আমরা কেন ভিসা দিয়ে, মানুষ তো এখানে সফরে আসে না, ভারতীয়রা সব মানে বেড়াতে আসে না, তারা আসে বেশিরভাগই ব্যবসার কারণে। তো যেটুকু প্রয়োজন ব্যবসার খাতিরে যাদের ভ্যালিড কাগজপত্র আছে তাদেরকে নিশ্চয়ই কলকাতা ভিসা দিবে। কলকাতা মানে সরকারের এটা হলো যে অতিরিক্ত ভিসা যাতে না দেয়। আগে যেমন ভিজিটের ভিসা দিত, খালি ভিজিটের ভিসা দিত, ওরা তো এখানে চিকিৎসার জন্য আসে না, কালচারাল এক্সচেঞ্জের জন্য আসে। ঠিক আছে, যদি সরকারি পর্যায়ে অ্যাপ্রুভড হয়, ধরেন একটা কালচারাল অর্গানাইজেশন বাংলাদেশ থেকে ওদেরকে দাওয়াত দিল, ওরা তো ভিসার জন্য অ্যাপ্লাই করবে, সেই দাওয়াতটা যদি যে অর্গানাইজেশন দিচ্ছে সেই বিষয়টা যদি আমাদের সরকার অ্যাপ্রুভ করে থাকে, আমাদের কালচারাল মিনিস্ট্রি, সংস্কৃতি মিনিস্ট্রি যদি অ্যাপ্রুভ করে থাকে, তাহলে ভিসা দিতে তো আপত্তি নেই। এবং ভিসার দেওয়ার আগে তো ব্যাকগ্রাউন্ড চেক হয়, এ কে যাচ্ছে, সে আসলে একজন শিল্পী নাকি সে RSS এর একজন সদস্য, এইটা তো কলকাতা মিশনকেই ভেরিফাই করতে হবে। তো সেই জন্য একটু ভেবে চিনতে দেয়া, কিন্তু তার মানে এই না যে বন্ধ হয়ে যাবে সব সম্পর্ক, তা আমি বিশ্বাস করি না, এবং আমাদের এখানে কিছুই করার দরকার নাই আর। কিন্তু ভারত যে কারণে ভিসা বন্ধ রাখলো, এটা কি শুধুমাত্র জঙ্গিরা প্রবেশ করতে না পারে এই কারণে, নাকি বাংলাদেশকে এক ধরনের চ্যালেঞ্জ ছুঁড়ে মারছিল, বা আমরা দেব না তোমাদের, আমরা দেখে নেব, এই মানসিকতা থেকে আপনার কি মনে হয়? এটা অভিমানের একটা রিঅ্যাকশন। তাহলে রিঅ্যাকশনের পাল্টা অ্যাকশনটা কি হবে? দরকার নেই, দরকার নেই, সবকিছুতে আপনি অ্যাকশনের রিঅ্যাকশনের অ্যাকশন, এটা তো কোনো দরকার নেই। আমার দেশের জন্য যেটা ভালো সেটা আমরা করব। আমার দেশের জন্য যদি দরকার হয় যে একজন ট্রেডার আসবে আমার দেশে, তার জিনিস নিয়ে, ধরেন 100 ট্রাক পেঁয়াজ নিয়ে সে ঢুকবে, তাকে আপনি ভিসা দিবেন না? তাকে তো ভিসা, আপনি চান ওই পেঁয়াজ আপনার লোকেই তো আমদানি করেছে, টাকা তো আপনি ডলারে পেমেন্ট করেছেন, আপনি তো চান না সেই পেঁয়াজ বর্ডারে গিয়ে আটকে থেকে পচে যাক, আপনি চাইবেন সেটা ফির আসুক। তাহলে সেই ট্রাক ড্রাইভারের ভিসা লাগবে, টেম্পোরারি হোক আর যেভাবে হয়, আমি জানি না ঠিক এটা কিভাবে কমার্শিয়ালে দেওয়া হয়। এই ট্রাক ড্রাইভারের ভিসা লাগবে, তার হেল্পারের ভিসা লাগবে, ইত্যাদি ইত্যাদি। সেটা একটা পয়েন্ট পর্যন্ত আসতে হবে, ওইটুকু আসার জন্য তো তাকে একটা করতে হবে। সে তো নোম্যান্স ল্যান্ডে নিশ্চয়ই এক্সচেঞ্জ করছে না। অধ্যাপক ওবায়দুল হক, নাসিম ফেরদৌস বলছিলেন যে সংখ্যালঘু ইস্যুতে বিক্রম মিস্ত্রি উদ্বেগ জানিয়েছেন আমাদের সরকারের কাছে, কিন্তু আমরা তো বলছি যে এটা তো ভারত সব কিছুই জানে, আসলে এখানে কত কি ঘটছে। আপনি নিজেও বলছিলেন যে ভারতের তো এজেন্সি কাজ করেই, খুব স্বাভাবিক, এটা ওপেন সিক্রেট। তার এই কনসার্নটি সিরিয়াসলি নিতে চাচ্ছেন না নাসিম ফেরদৌস, উনি পজিটিভ দেখতে চাচ্ছেন। পজিটিভ আমরা কোন দৃষ্টিতে দেখব, বা দেখার আদৌ কিছু আছে কিনা, নাকি এটি শুধুমাত্র কূটনৈতিক ভাষা? না, এটি শুধু কূটনৈতিক ভাষা নয়, আমার কাছে খুবই অকূটনৈতিক ভাষা মনে হয় যে সংখ্যালঘু বিষয়ে ভারত যেভাবে লাগাতারভাবে আমাদেরকে দোষারোপ করে যাচ্ছে, এবং এটি শুধুমাত্র কিন্তু ইন্টেলিজেন্সের ব্যাপার নয়, এটি শুধুমাত্র তাদের যে বিভিন্ন সোর্স আছে তা নয়, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বাংলাদেশে কাজ করছে এবং এটা অবাধ সংবাদ প্রবাহ রয়েছে, এখানে কোনো ধরনের কোনো কাজে আপনি
কোনো আন্তর্জাতিক অন্য কোনো সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এখানে বলেছেন যে এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, যেগুলো টার্গেটেড, হ্যাঁ, ঘটনা ঘটেছে, আমরা জানি যে ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটা ব্যাখ্যা ভারতকে দেওয়া হয়েছে যে কি কারণে কি পরিপ্রেক্ষিতে ঘটনাগুলো ঘটেছে, পলিটিক্যাল অ্যাটাক। হ্যাঁ, এবং আপনি এগুলো ইনস্টিগেটও করা হচ্ছে ভারত থেকে। আপনাকে মনে রাখতে হবে সংখ্যালঘু শুধুমাত্র বাংলাদেশে নয়, ভারতেও সংখ্যালঘু রয়েছে, তারা কিভাবে ট্রিটেড হয়। আমাদের তো একটা ইতিহাস আছে, 1947 আছে, বাংলাদেশের জন্ম হয়েছে, পাকিস্তানের জন্ম হয়েছে, ভারত বিভক্ত হয়েছে, এগুলো তো ইতিহাস আছে। সেই লিগেসি তো আমরা এখনো বহন করছি, এবং সেই লিগেসি বহন করছি বলেই ওই ইউক্রেনের সংখ্যালঘুর কি হয় তাতে আমাদের কিছু যায় আসে না, বা ওই পর্তুগালের সংখ্যালঘুর কি আসে আমাদের কিছু যায় আসে না, কিন্তু ভারতের সংখ্যালঘুদের কিভাবে তারা ট্রিটেড হন সেটার রিপারকাশনস এখানে হয়। এটা তো কিন্তু, এবং ভারত ওই ডিনায়ালের মধ্যে রয়েছে। ভারতে যে মুসলমানদের যে উপাসনালয়গুলো, সেগুলো কি ধরনের পরিণতি বরণ করছে, কি ঘটছে সেগুলো নিয়ে আদালতে মামলা, প্রতিটি মসজিদের নিচে একটি করে মন্দির পাওয়া যাচ্ছে, কাল্পনিক। তো এগুলো রিপারকাশনস আছে। এ থেকে আমার মনে হয় যে ভারত এর এটা একটা কৌশল বাংলাদেশের উপর চাপ তৈরি করার জন্য, এবং আমি মনে করি ভারতের সদিচ্ছার সিরিয়াস অভাব রয়েছে। কারণ আপনি দেখবেন যে ভারতের জাতীয় পর্যায়ে নেতৃত্ব যে ভাষায় অগ্রহণযোগ্য, ভাষায় তারা বাংলাদেশিদের সম্পর্কে তারা যে ভাষায় কথা বলেন, তারা এগুলো আমরা অনেক দিন ধরে দেখছি। আমাদের এখানে আমরা আগের যে রেজিম এখানে ছিল, তারা একটা পলিসি নিয়েছিল, ওই পলিসি অফ অ্যাপিজমেন্ট, যে ভারতকে কোনোভাবেই খেপানো যাবে না, চটানো যাবে না। সো ওই সিএএ নিয়ে আসামে হোক বা পশ্চিমবঙ্গে বা আপনার অন্যান্য জায়গায় হোক, সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব ওই পোকা থেকে শুরু করে, উল্টো করে ঝুলিয়ে রাখা থেকে শুরু করে, যে সমস্ত ভাষা তারা ব্যবহার করেছেন বাংলাদেশিদের সম্পর্কে, শুধু মুসলমানদের সম্পর্কে নয়, তার তো রিপারকাশনস হবে। এ থেকে আমার মনে হয় যে সদিচ্ছার অভাব আছে। ভিসা রেস্ট্রিকশনের জায়গায় আমরাও গিয়েছি, অন্তত কলকাতার ডেপুটি হাইকমিশনের জায়গা থেকে, এবং অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকার কোনো সুযোগ নেই। আমার তো মনে হয় এটি ভারতকে টার্গেট করেই বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার এটি করেছে। এবং একই সঙ্গে ব্যান্ডউইথ ট্রানজিট, যেটি সেভেন সিস্টার্সে যাওয়ার কথা ছিল বাংলাদেশে ব্যবহার করে, বঙ্গোপসাগর ব্যবহার করে, এটিও বাতিল করেছে। আপনার কি মনে হয় যে এটি অবশ্যই ঠিক আছে কোনটি জায়গা থেকে? যেহেতু ভারত তো একাই খেলে যাচ্ছে, আমাদের কিছু দেখানো উচিত, এবং গত 53 বছরের ইতিহাসে আমরা একটু মেরুদণ্ড সোজা করে অন্তত এই সরকারের সময় কিছুটা জবাব দিতে পারছে তারা। আপনার কি মনে হয়? আমি মনে করি এটা জবাব দেওয়ারও বিষয় না, এটা টিট ফর ট্যাটেরও বিষয় না, এটা খুবই স্বাভাবিক এবং সুস্থ একটা কূটনৈতিক আমি মনে করি প্রক্রিয়ার অংশ, যে দুটো স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে নেগোসিয়েশনের মাধ্যমে গিভ অ্যান্ড টেক, উভয় তাদের জাতীয় স্বার্থ দ্বারা তাড়িত হয়, আমাদেরও জাতীয় স্বার্থ দ্বারা তাড়িত হওয়া উচিত এবং চালিত হওয়া উচিত। এবং সেখানে জাতীয় স্বার্থে যদি আমাদের শুধু ওই যে ব্যান্ডউইথ আমরা বন্ধ করেছি, ভিসা রেস্ট্রিকশন আমরা যেটা দিয়েছি এটা হলো একেবারে মিনিমাম, আমরা কিছু করতে পারতাম সেটা আমরা করেছি। হয়তো বা এক ধরনের একটা, যেহেতু ভারত খুব শক্ত কোনো অবস্থান নেয়নি আমাদের দূতাবাসে আক্রমণ হবার পরে, সেই কারণে হয়তো একটা মেসেজ আমরা দিতে চেয়েছি, এবং এটা হয়তো দীর্ঘস্থায়ী হবে না, এবং এটা হয়তো খুব লম্বা ইম্প্যাক্টও পড়বে না। কিন্তু ধরেন আপনি যে কথাগুলো বলছিলেন যে ভারত যেভাবে একতরফা আপনার এখানে যে কানেক্টিভিটি নামে যে সুবিধাগুলো সে নিয়েছে বা নিতে চেয়েছে, এমনকি শেখ হাসিনার পতনের আগে যে লাস্ট যে ভিজিটটা হলো, সেখানেও যে সমস্ত এমওইউ সাইন্ড হয়েছে বলে আমরা জেনেছি ভারতীয় সংবাদ মাধ্যম থেকে, সেগুলোর সিরিয়াস সিকিউরিটি কনসার্ন ছিল। আমাদের এখানে অনেক অনেক কানেক্টিভিটি নামে অনেক সংযোগ আমরা তৈরি করেছি, রেলওয়ে সংযোগ, সড়ক সংযোগ, আমরা ব্রিজ স্থাপন করেছি, যেগুলোর আসলে সত্যিকার অর্থে ইকোনমিক ভায়াবিলিটি আছে কিনা তার কোনো স্টাডি এখানে হয়নি। কোনো থিঙ্ক ট্যাঙ্ক স্টাডি করেছে বা সরকার থেকে স্টাডি করেছে, শুধু রেটরিক্স আমরা শুনেছি খবরের কাগজে। বড় রেল ইঞ্জিন বাংলাদেশে প্রবেশ করেছে, কোরবানির গরুর মতো করে মালা পরিয়ে আমরা বরণ করেছি সেই ট্রেনকে, এবং ওখানে দাঁড়িয়ে আমাদের মন্ত্রীরা, আমাদের ব্যবসায়ীরা রেটরিক্স দিয়েছেন, যেতে মনে হচ্ছিল যে ওখানে দুধের বন্যা বয়ে যাবে এবং আমাদের শনৈ শনৈ উন্নতি হবে। এই যেমন ধরেন হলদিবাড়ি চিলাহাটি, এর সত্যিকার অর্থে আমাদের কি এখান থেকে বেনিফিট আছে, ইকোনমিক ভায়াবিলিটি? অথবা ধরেন এই যে আবরার ফারহাদকে পিটিয়ে মারা হলো নির্মমভাবে, যে বিষয়ের ফেনী নদীর পানি বন্টনের যে একতরফা পানি আমরা দিয়ে দিলাম তিস্তার পানি না পাওয়ার পরও, সেই ফেনী নদীর উপরে যে মৈত্রী সেতু করা হলো, এগুলো নিয়ে বাংলাদেশে কোনো সিরিয়াস স্টাডি নাই। এটা কিভাবে আমাদের পার্বত্য চট্টগ্রামকে ভালনারেবল করে ফেলে, এবং আমাদের পার্বত্য চট্টগ্রামে বর্ডার রোডস তৈরি হচ্ছে, সেই বর্ডার রোডে কীভাবে তাদের বিআরও বর্ডার রোড অর্গানাইজেশন ইনভলভ হয়েছে, এভাবে অসংখ্য উদাহরণ দেওয়া যায়। মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর নিয়ে তারা যে এমওইউ সই করেছে শেখ হাসিনা লাস্ট ভিজিটে ভারতে, এরকম কানেক্টিভিটি নিয়ে অসংখ্য উদাহরণ দেওয়া যায়, যেগুলো আসলে সত্যিকার অর্থে আমাদের জন্য ইকোনমিক্যালি ভায়াবল কিনা
এর কোনো স্টাডি আপনি দেখাতে পারবেন না, অথচ ভারত এগুলোর সুবিধা একতরফাভাবে নিয়ে গেছে। কাজেই আমি মনে করি যে এই যে এখন যে আপনি বলছেন এই যে ব্যান্ডউইথ কানেক্টিভিটি আমরা ওদেরকে ডিনাই করেছি, এটা কি আমাদের দিক থেকে আমরা এটা মিনিমাম এতটুকু আমরা করতে পারতাম কিনা, মানে অ্যাজ ইফ এটা শোধ নেওয়ার জন্য, আমি মনে করি এটা শোধেরও বিষয় না, এটা ভেরি সিম্পল হিসাব, গিভ অ্যান্ড টেক। আমরা কি দিব, আমরা কি পাবো। আমাদের এখানে গ্যাঞ্জেস ব্যারেজ আমরা কেন করতে পারি না গত 50 বছরে 60 বছরে, সেটা নিয়ে একটা সিরিয়াস স্টাডি আপনি দেখাতে পারবেন না। আমাদের এখানে কেন ওই যে রাডার আমরা বসাতে পারিনি, যে ওভারফ্লাইট হয় সেগুলোকে সেখান থেকে ট্যারিফ পাওয়া যেত, সেগুলো নিয়ে একটা সিরিয়াস স্টাডি আপনি একটা খবরের কাগজে একটা লেখা আপনি ফিচার দেখাতে পারবেন না যেগুলো নিয়ে স্টাডি হয়েছে। শুধু মন্ত্রী মহোদয়রা বলে গেছেন। এবং শুধু আপনি আজকে ব্যান্ডউইথ কানেক্টিভিটির কথা বলছেন, আমি এরকমও পড়েছি, যেহেতু আমি শিক্ষক, আমি পড়াই ক্লাসরুমে এগুলো, এই কানেক্টিভিটি পড়াতে গিয়ে আমি দেখেছি যে ইলেকট্রিসিটি কানেক্টিভিটি মিটিং হচ্ছে সিলেটে বসে, এখানে যেখানে হচ্ছে যে আমরা কিভাবে ভারত থেকে কিভাবে নেপালের বিদ্যুৎ আমরা এখানে আনবো, কিন্তু আসলে দেখা গেল মিটিং শেষ হয়েছে আসলে অন্য আলোচনা দিয়ে, কিভাবে তারা অরুণাচল থেকে ভাড়ামারা হয়ে তারা কি করে আসলে বিহারে তারা বিদ্যুৎ নিয়ে যাবে, যে বিদ্যুৎ তারা ওখানে জলবিদ্যুৎ তৈরি করবে। আমার শেষ প্রশ্ন অধ্যাপক ওবায়দুল হক আপনার কাছে, এই মিটিংয়ের আউটপুট কি বা ইনপুট কি, আমরা যদি সেই বিশ্লেষণে নাও যাই, যদি গড়ের উপর আপনাকে প্রশ্ন করি, ভারতের যে কনসার্নের বিষয়টি এই মুহূর্তে আওয়ামী লীগকে হারানো বা বাংলাদেশে তাদের পুতুল সরকার থাকবে কিনা, সেই জায়গা থেকে একটা বিশাল টার্গেট থেকে কি তারা তাদের খেলা অব্যাহত রাখবে তাদের পছন্দ মতন পুতুল সরকার না আসা পর্যন্ত? এটা সাংঘাতিক ভুল হবে ভারতের দিক থেকে। ভারতের অনেকগুলো ফরেন পলিসি, তার আগে প্রশ্ন হচ্ছে যে তারা এই খেলা খেলে যাবে কিনা, মানে আমি বলছি আমার মনে হয় এই খেলা খেলে তারা যাবে, কেন যাবে আমি বলছি, কিন্তু এটা ভারতের জন্য সাংঘাতিক ভুল হবে। এই খেলা কেন খেলে যাবে আমি বলছি, সেটা আমি বলি, কারণ ভারতের আর কোনো অপশন নাই। কিন্তু ভারতের আসলে হয়েছে কি জানেন, ভারতের দক্ষিণ এশিয়ায় অনেকগুলো ফরেন পলিসি ফেলিয়ার আছে, সিকিউরিটি ফেলিয়ার আছে। খোদ ভারতের নীতি নির্ধারক মহলে এরকম আলোচনা হয়েছে বলে আমরা শুনেছি, পড়েছি, যে তাদের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যে তার সব সিকিউরিটি পলিসি ফেল করেছে দক্ষিণ এশিয়ার এক এক করে প্রত্যেকটা দেশে, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপস বলেন, এবং আজকে বাংলাদেশে। এবং কিন্তু ভারতের কেন, আপনি বলছেন এই খেলা খেলে যাবে কিনা, ভারতের কেন অপশন নেই? বিকজ ভারত ইতিমধ্যে বাংলাদেশের জনগণকে হারিয়েছে, সে বাংলাদেশের জনগণকে হারিয়েছে, এটা ভারত খুব ভালো করে বুঝে। যেমন আমি আপনাকে একটু আগে বললাম যে ভারতেও অনেকে বলেছেন, তাদের সিভিল সোসাইটি মেম্বার্স, তাদের থিঙ্ক ট্যাঙ্কস, ভারতে অনেক আলোচনা এটা এসেছে যে আসলে বাংলাদেশের শুধুমাত্র একটা রেজিমের সাথে বা একটা নেতার সাথে সম্পর্ক না করে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করা উচিত ভারতের। করেনি কেন ভারত? কারণ ভারত জানে বাংলাদেশের মানুষকে সে হারিয়েছে ইতোমধ্যে। সে এত বছরের 30 বছরের এই যে ক্ষোভ মানুষের মধ্যে জন্মেছে, আপনি আমাকে ক খ গ ঘ ম 5টা পদ্ধতির কথা বলেন বা 5টা পন্থার কথা বলেন, ভারত কি করে বাংলাদেশের মানুষকে আবার জিততে পারে, কি করে আবার বাংলাদেশের মানুষের মন ফিরে পেতে পারে? আমি কোনো উপায় দেখি না বাংলাদেশের মানুষের মন কিভাবে সে জয় করবে। সো এই কারণে ভারত এখন আওয়ামী লীগ না থাকলে অন্য যেই রেজিম আসবার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তার সাথেই সম্পর্ক করবে। আমার পাল্টা প্রশ্ন আমি শেষ করে দিতে চাচ্ছিলাম, তারপর একটা প্রশ্ন না করেই পারছি না। যেহেতু ভারতের তো অভিজ্ঞতা রয়েছে প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রকে হাতছাড়া করার, তাদের কর্তৃত্ববাদী মানসিকতার কারণে, সেই একই মানসিকতা বাংলাদেশে তো তারা বহাল রেখেছেই ফ্রম দ্য বিগিনিং আফটার 71। তাহলে কেন তারা এই জায়গা থেকে সরতে পারছে না? আমার মনে হয় এটা আলটিমেটলি সরবে তারা, কারণ সবকিছু ইভলভ করে, ফরেন পলিসি ইভলভ করবে, ভারতও ইভলভ করবে। ভারত বাংলাদেশ সম্পর্ক সত্যিই হয়তো বা খুব সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, হয়তো বা অদূর ভবিষ্যতে না, হয়তো ওভারনাইট হবে না, কিন্তু হতে পারে, হয়তো 2 বছর পরেই হতে পারে। কিন্তু আমার মনে হয় তার জন্য ভারতে আসলে রেজিম চেঞ্জ হতে হবে। বাংলাদেশে যেমন রেজিম চেঞ্জ হয়েছে, ভারতে এই সরকার ক্ষমতায় রেখে, এই নেতৃত্ব ক্ষমতায় রেখে, হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় রেখে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের স্বপ্ন আমি আর আপনি দেখছি, সেই সুসম্পর্ক করা সম্ভব হবে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, ধন্যবাদ নাসিম ফিরোজ আপনাকে। দর্শক, শেষ করছি। অবশ্যই আমাদেরকে এটুকু মনে রাখতে হবে যে এই সফরের মধ্য দিয়ে, বিক্রম মিশ্রি এই সফরের মধ্য দিয়ে যে আমাদের বরফ গলে গেল একেবারে, এটা মনে করার কোনো কারণ নেই। হয়তো সামনে অনেক খেলা আমাদেরকে দেখতে হবে, শুধু আমরা বলবো যে আমাদেরকে মেরুদণ্ড সোজা করে আমাদের গার্ডসটুকু ধরে রেখে আমরা উইন উইন সিচুয়েশন থাকতে চাই। আমরা মনে রাখতে চাই যে আমরা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। নিশ্চয়ই আমাদের বীরত্বের ইতিহাস একেবারে কম নয়, শুধু এটুকু আমরা মনে রাখতে চাই। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।